আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। আলোচিত ছাগলকাণ্ডে জড়িত সাবেক এনবিআর সদস্য মতিউর ও তার স্ত্রী লায়লা কানিজ রাজধানীর ভাটারা থেকে গ্রেপ্তার। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অবশেষে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টা নেতৃত্বে কাল সর্বদলীয় বৈঠক, অংশ নিতে পারবে না ফ্যাসিবাদী দল। এবং অবৈধ মোবাইল ফোন সেটের দাপটে ঝুঁকিতে দেশীয় প্রতিষ্ঠানগুলো, রাজস্ব হারাচ্ছে সরকার, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন। এর আগে গতকাল জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের শুনানি শেষ হয়। রায় ঘোষণার পর খালেদা জিয়ার আইনজীবীরা ব্রিফিং করছেন। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড, সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। এবং আরো বলেছেন এই সমস্ত মামলায় যে সমস্ত বেল বন্ড দেওয়া হয়েছে সেই বেল বন্ড ও আর থাকলো না। তাই এই প্রসিকিউশন ছিল একটা মেলিশিয়াস প্রসিকিউশন। এইটা মেলিশিয়াস মানে হচ্ছে একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক। এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা? পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা, সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা। সেই প্রতিহিংসার আজকে আমাদের দেশের সর্বোচ্চ আদালত আজকে ন্যায় বিচার করে সেই প্রতিহিংসা থেকে আমাদেরকে মুক্ত করলেন, আমাদের নেত্রীকে মুক্ত করলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মুক্ত করলেন এবং পুরো জাতিকে মুক্ত করলেন। এই জন্য আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এই কারণে আপনারাও দীর্ঘদিন পর্যন্ত পরিশ্রম করেছেন এবং এই মামলা নিয়ে আপনাদের 17 বছর পর্যন্ত আপনাদের অনেক কষ্ট আপনারা করেছেন, এর প্রতি আপনারা এগিয়ে ছিলেন। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের 4 কোর্ট থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জনাব তারেক রহমান সাহেব এবং অপরাপর সকল আসামি ন্যায় বিচার পেয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা আজকে এই মামলায় যারা সম্পৃক্ত ছিলেন, মরহুম এজে মোহাম্মদ আলী সাহেব, মরহুম খন্দকার মাহবুবুর রহমান স্যার, মাহবুব হোসেন স্যার এবং মরহুম ব্যারিস্টার জমিরুদ্দিন সিরকার স্যার সহ মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ স্যার, উনারা এই মামলায় সম্পৃক্ত ছিলেন। আমি দুঃখিত, সিরকার স্যার চলে আসছেন, উনি কিন্তু এখনো আছেন, আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। আমি দুঃখিত, মামলা ছিলেন, উনি মামলা এখনো আছেন। তো আমরা বেসিক্যালি প্রথম থেকে যে কথাটা বলে আসছি, এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের
ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। তিনি যখন সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যা কথা বলতেন, তার বাসায় বেগম খালেদা জিয়া এতিমের টাকা মাইরে খেয়েছেন। আজকে আদালতের মাধ্যমে প্রমাণিত হলো, সকলের নামটা একটু বলে দিও। আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট এবং সর্বোচ্চ আদালত বলেছেন ফাউন্ড নট গিলটি। এবং এই মামলায় যে সামাজিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অপরাপর আসামিদেরকে লেবেল করা হয়েছিল, সেই ব্যাপারে আদালত অ্যাড্রেস করেছেন। পূর্ণাঙ্গ জাজমেন্ট পেলে আমরা বুঝবো। ম্যালিশিয়াস প্রসিকিউশনের কথাটা আনা হয়েছে, আলটেরিয়ার মোটিভের কথা আনা হয়েছে। অর্থাৎ আজকের জাজমেন্টে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষ এবং ফ্যাসিজমকে প্রলং করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর আসামিদেরকে এইখানে অন্তর্ভুক্ত করেছিলেন। এবং পরবর্তীতে মহামান্য হাইকোর্টের একটি বিভাগ, দুঃখ লাগে, অ্যাপিলেট ডিভিশন থেকে বলে দিল 4 মাসের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। সবকিছু ছিল পলিটিক্যাল স্কিম। 5 বছরের সাজা 10 বছর করেছিল। তারা সকলেই আজকে এই মহামান্য আদালতের এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আনফরচুনেটলি বেগম খালেদা জিয়ার উপর, জনাব তারেক রহমান সাহেবের উপর অবিচার হয়েছিল। আজকের এই মহামান্য আদালতের রায়ে এটাও বলেছেন আপিল অ্যালাউ করা হলো সমস্ত জাজমেন্ট, বোথ দা জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট ডিভিশন, যে দুইটা জাজমেন্ট হয়েছিল 5 বছর এবং 10 বছর, সেটা বাতিল। ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল। এবং নন অ্যাপিলিং যারা ছিলেন, অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব, উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট নট গিলটি প্রমাণিত হলো। আপনাদের সকলকে ধন্যবাদ। দর্শক, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর ব্রিফিং করছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রীর সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেফতার করা হয়েছে। গত রাতে রাজধানীর বসুন্ধরার ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ গত 6 জানুয়ারি 3টি মামলা দায়ের করে দুদক। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলে মেয়ের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়। এর মধ্যে প্রথম আসামি করা হয় লায়লা কানিজ ও মতিউর রহমানকে। এর আগে গত 15 ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির বিরুদ্ধে 11,18,86,120 টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2টি মামলা দায়ের করা হয়। কোরবানির জন্য 15 লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন এনপিআর সদস্য এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমান। অনিয়ম দুর্নীতির অভিযোগ নিয়ে অবশেষে ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন সিটি মিনিস্টার বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে নিজ দলের মধ্যেই ব্যাপক চাপের মুখে ছিলেন ক্ষমতাসীন লেবার পার্টির এই নেতা। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ তদন্ত করেন ব্রিটেনের মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস। বাংলাদেশেও তার বিরুদ্ধে প্লট জালিয়াতি মামলা করেছে দুদক। আরো জানাচ্ছেন আদ্দিন সজীব। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের পর একের পর এক নানা দুর্নীতির অভিযোগ ওঠে শেখ পরিবারের বিরুদ্ধে। শেখ হাসিনা ছাড়াও বোন শেখ রেহানা, তার মেয়ে, যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বার টিউলিপ সিদ্দিক সহ আরও কয়েকজনের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ নিয়ে তদন্ত চলছে দেশে, আলোচনা আছে বিদেশেও। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে প্রশ্ন উঠেছে। দুদকের তৎপরতা আলোচনায় আসার পর যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচার হয় গুরুত্ব দিয়েই। সব অভিযোগে বিশ্লেষণ করে এখানে কোনো ব্যক্তি এখানে মুখ্য নয়, অপরাধটাই এখানে মুখ্য। 2013 সালে শেখ হাসিনার মস্কো সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকে টিউলিপের উপস্থিত থাকার ছবিও বড় করে সংবাদে আসে।
ব্রিটিশ গণমাধ্যমে। এমনকি টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান একজন বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্য। এমন পরিস্থিতিতে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন তিনি। গেল বছর যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিউলিপ। আদ্দিন সজীব, এটিএন বাংলা। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর তার জায়গায় লেবার পার্টির এমপি এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গত বছর নির্বাচিত হন 47 বছর বয়সী এমা। তিনি বর্তমানে দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছেন। এর আগে এমা রেনল্ডস 2010 থেকে 2019 সালের পর্যন্ত মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচন করে পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামীকাল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সর্বদলীয় বৈঠকে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ঘোষণাপত্রের বেশ কিছু বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিমত থাকলেও বৈঠকে সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র চূড়ান্ত হবে। এটা এত বড় একটি অভ্যুত্থানের যেহেতু দলই, ফলে আমরা মনে করি ওনারা সময় নিতে পারেন, কিন্তু সময়টা যাতে এমন না হয় যার কারণে হচ্ছে যে অন্যদের ভিতরে এক ধরনের উত্তেজনা অথবা এক ধরনের সংশয় তৈরি হয়। ফলত সবাইকেই এক ধরনের সংযমের দিকে যেতে হবে। ছাত্ররা যেরকম কালকে ডেডলাইন ঘোষণা করেছে, ছাত্রদের দিক থেকে তো এক ধরনের আমরা এক ধরনের চাপ অনুভব করছি যে কালকে ওনারা যদি আমরা কালকে তো দিতে পারছি না। আবার বিএনপির জায়গা থেকে ওনাদের দাবিও যৌক্তিক যে ঠিক আছে সময় লাগবে, ওনাদের একটু বোঝাপড়া দরকার আছে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলা দরকার আছে। কিন্তু সব মিলিয়ে আমরা চাচ্ছি যে সময়টা ওনারা সব পর্যালোচনা করেই বৃহস্পতিবার পরশু বসেন আমাদের সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উপস্থিত থাকবেন এবং বসে কথা বলেন। ওনারা যত ধরনের পর্যালোচনা আছে সবগুলো ইতিমধ্যে যেহেতু যাবে সবার কাছে, সবাই বসে কথা বলেন। কথা বললে হয়তো এটা একটা আমরা স্পষ্ট হয়ে যেতে পারবো যে কোথায় আমরা গিয়ে দাঁড়াতে চাচ্ছি এবং কতটুকু কাটচাট অথবা কতটুকু যোগ বিয়োগ করতে হবে। আমরা মনে করি যে এটা হয়ে যাবে, এটা সম্ভব হবে। পরশু আমরা একটা শুনতে পাবো যে এটা কিভাবে হচ্ছে, এটার ভিতরে কি আছে, কবে এটা ঘোষণা হবে। আজ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে প্রস্তাবনা জমা দেবে রাষ্ট্র সংস্কারে গঠিত 4 কমিশন। চূড়ান্ত করা হয়েছে সুপারিশমালা। ক্ষমতার এককেন্দ্রিকতা দূর করে ভারসাম্য আনার লক্ষ্যে প্রস্তাবনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড আলী রিয়াজ। অন্যদিকে স্বাধীন ও কার্যকর নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সুপারিশমালা দেওয়া হচ্ছে বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের মনোযোগ সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দিকে। নানা পক্ষের মতামত ও প্রস্তাবনার আলোকে এরই মধ্যে সুপারিশ চূড়ান্ত করেছে 2 কমিশন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড আলী রিয়াজ জানান, ক্ষমতার ভারসাম্য আনা ও গণতন্ত্র সুসংহত করতে দেয়া হচ্ছে নানা প্রস্তাব। ফলে জবাবদিহিতা কেবলমাত্র ক্ষমতার ভাগবন্টনের মধ্যে দিয়ে তো ভারসাম্য তৈরি করা যাবে না, এটা সাহায্য করবে। এই জায়গাগুলিতে আমরা রিফ্লেক্ট করার চেষ্টা করেছি। তিনি জানান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে আসন বাড়ানোর পাশাপাশি সংসদ সদস্যদের স্বাধীনতা ও বলিষ্ঠ ভূমিকা নিশ্চিত করতে সংবিধানের 70 অনুচ্ছেদ পরিবর্তনের সুপারিশ করা হচ্ছে। একই ব্যক্তি সরকার ও দলের প্রধান যেন না হয় সে ব্যাপারেও বিধিনিষেধ থাকছে প্রস্তাবনায়। সংসদের আকার আপনি এই দিক থেকেও যদি বিবেচনা করেন যে 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় আমরা 7.5 কোটি মানুষ ছিলাম, নাগরিক ছিলাম, এখন প্রায় 18 কোটি। তো সকলের ভয়েস যদি আমরা ইনকর্পোরেট করতে চাই, আরো ছোট ছোট আকারে নিতে চাই, তাহলে তো আপনার সংসদের আসন বাড়াতে হবে, যাতে করে নাগরিকরা তাদের প্রতিনিধিদের সঙ্গে আরো সরাসরি ইন্টারঅ্যাক্ট করতে পারে। 70 অনুচ্ছেদের পরিবর্তন তো অনিবার্য, কিন্তু ফ্লোর ক্রসিং এর ওই বিপদটা এড়াবার চেষ্টা করে যা করা হয়েছে সেটা আরো বড় বিপদ ডেকে নিয়ে এসছে। অন্যদিকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে স্বাধীন নির্বাচন কমিশন গঠনকে অগ্রাধিকার দিয়ে প্রস্তাবনা তৈরি করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তারা জানান, নির্বাচন কমিশনের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ নির্বাচন কমিশনের কে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, তাদেরকে আরো শক্তিশালী করা এবং তাদের একই সাথে তারা যাতে অতীতের মতো যে নির্বাচন কমিশন আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, পক্ষপাত দুষ্ট আচরণ করেছে, সেই রকম ব্যবস্থা যাতে সৃষ্টি না হয়
এগুলোই অগ্রাধিকার পাওয়া দরকার। একই সাথে নির্বাচন কমিশনের আর্থিক স্বাধীনতাও গুরুত্বপূর্ণ। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে থাকছে না সুনির্দিষ্ট সময়সীমা, তবে নির্বাচনের আগেই এই দুই কমিশনের সংস্কার বাস্তবায়ন জরুরি বলেও মনে করেন তারা। আমরা এটা সরকারের সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে, সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতেই এগুলো নির্ধারিত হবে। রাষ্ট্র সংস্কার একটা চলমান বিষয়, কিন্তু নির্বাচনের পদ্ধতির সংস্কার কিন্তু চলমান বিষয়। ফলে কিছু কিছু জিনিস তারা যদি একমত হন আগে করা যায়, কিছু জিনিস হয়তো পরের জন্য রাখা যেতে পারে। বুধবার নির্বাচন ও সংবিধান সংস্কার কমিশন ছাড়াও দুদক ও বিচার ব্যবস্থা সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে প্রধান উপদেষ্টার কাছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষ হলে চিকিৎসার পরবর্তী ধাপ শুরু হবে। তার ব্যক্তিগত চিকিৎসক এসজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, শুক্রবার নাগাদ খালেদা জিয়ার বিভিন্ন শারীরিক পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে। লন্ডন ক্লিনিকের ডাক্তাররা রিপোর্ট পর্যালোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হবে বলেও জানান ডক্টর জাহিদ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তার সুস্থতার জন্য শুক্রবার দোয়ার আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি। 8 তারিখ থেকে আজকে 14 তারিখ 6 দিন, তার মধ্যে সপ্তাহের মধ্যে 2 দিন হলিডে ছিল। কাজেই অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আছে, কারণ ওনার শরীরে লিভারের জটিলতা আছে, কিডনির জটিলতা আছে, হার্টের জটিলতা আছে, প্রত্যেকটাকে অ্যাড্রেস করার প্রয়োজনীয়তা আছে। কাজেই সবকিছু মিলিয়ে ওনার পরীক্ষা নিরীক্ষা সত্যিকার অর্থে চলছে। ওনার পরীক্ষা নিরীক্ষাগুলো শেষ হতে হতে আগামী ফ্রাইডের মধ্যে হবে কিনা, যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তার পরবর্তীতে ওনারা ডিসিশন নিতে পারবেন যে কি ধরনের চিকিৎসা করা যাবে। আপনারা যে যেখানে আছেন ওনার জন্য দোয়া করবেন এবং আগামী ফ্রাইডে যুক্তরাজ্য বিএনপি ওনার জন্য আমাদের ইস্ট লন্ডন মসজিদে, আমরা ব্রিকলেন মসজিদে আমরা দোয়ার আয়োজন করেছি। অবৈধ মোবাইল ফোন সেটের দাপটে ঝুঁকিতে পড়েছে দেশে হ্যান্ডসেট নির্মাণে বিনিয়োগকারীরা। একই সাথে বাড়ছে নিরাপত্তার ঝুঁকি, বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। অথচ অবৈধ মোবাইল ফোনের আমদানি ও বিক্রি প্রতিরোধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির রয়েছে এনইআইআর সিস্টেম। সংশ্লিষ্টরা বলছেন, হাতে থাকা এই প্রযুক্তি হতে পারে বিনিয়োগকারীদের রক্ষা কবচ। ফজলে রাব্বির রিপোর্ট। সরকার ঘোষিত বিপুল কর সুবিধার ফলে 2017-18 অর্থবছর থেকে দেশে মোবাইল ফোনের উৎপাদন বাড়তে থাকে উল্লেখযোগ্য হারে। সেই সাথে বাড়তে থাকে বিনিয়োগ। দেশীয় 17টি মোবাইল সেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের এ খাতে বিনিয়োগ প্রায় 2000 কোটি টাকা। সরকারের রাজস্ব আয় হয় বছরে 1200 কোটি টাকা। তবে মোবাইল শিল্প সংশ্লিষ্টদের হিসাব বলছে, বাজারের 40% অবৈধ ও নকল হ্যান্ডসেটের দখলে। এসব নকল ও অবৈধ মোবাইল সেট ঝুঁকিতে ফেলছে সম্ভাবনাময় এই খাতকে। মোবাইল ফোনের যে টেকনোলজি প্রোডাক্ট, যে এনইআইআর যে আইএমইআই নাম্বারগুলো আমরা বিটিএস থেকে অ্যাপ্রুভ পাচ্ছি, সেই আইএমই নাম্বারগুলো বাজারে শুধু অ্যাক্টিভ থাকুক, হোয়াইট লিস্টিং থাকুক। যেগুলো বাইরে থেকে গ্রে ইম্পোর্ট হচ্ছে, যেগুলো কোনোভাবে ভ্যাট দেওয়া হচ্ছে না, ট্যাক্স দেওয়া হচ্ছে না, কাস্টম ডিউটি দিচ্ছে না, অবৈধভাবে হ্যান্ডসেট আসছে, সেগুলো বাংলাদেশের নেটওয়ার্কে যাতে অ্যাক্টিভ না হয় সেটা প্রসেস করার জন্য, এনইআইটিকে ইমপ্লিমেন্ট করার জন্য, এবং কিন্তু গভর্নমেন্ট আমাদের সাথে এগ্রি। শুধু তাই নয়, এসব অবৈধ হ্যান্ডসেট নিরাপত্তা ঝুঁকির কারণও হতে পারে বলে মনে করছেন টেলিকমিউনিকেশন বিশেষজ্ঞরা। অবৈধ ও নকল হ্যান্ডসেট ব্যবহারের লাগাম টেনে ধরতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি বিটিআরসি রয়েছে অত্যাধুনিক ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর প্রযুক্তি। বিটিআরসি এর ব্যাপারে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল এনইআইআর নামে, যে প্ল্যাটফর্মে প্রত্যেকটা হ্যান্ডসেট ইউজারকে সেটা রেজিস্টার করতে হতো। আমরা আশা করি যে এই প্ল্যাটফর্মটা যদি চালু হয় তাহলে এই অবৈধ পথে আসা মোবাইল সেট আনা বন্ধ হবে। বাংলাদেশের অবৈধ ফোন যদি বন্ধ না করা যায়, যে ইনভেস্টররা আছে তাদেরও বিপাকে পড়েছে। তো এই ব্যাপারে অতি দ্রুত বিটিআরসি কে এই সিস্টেম চালু করার উদ্যোগ নেওয়া উচিত। দেশে মোবাইল ফোনের বাজার প্রায় 15,000 কোটি টাকা। এই শিল্পে সরাসরি জড়িত 3 থেকে 4 লাখ মানুষ। সব দিক বিবেচনায় বিটিআরসির রেজিস্ট্রেশন ছাড়া অবৈধ মোবাইল সেট ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীদের। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ভরা মৌসুমেও ফুলকপির কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না মেহেরপুরের কৃষকরা। সরবরাহ বেশি থাকায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন তারা। দীর্ঘমেয়াদী লোকসান এড়াতে বিদেশে রপ্তানির বিকল্প নেই বলছেন কৃষি বিপণন অধিদপ্তর। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা।
সদর উপজেলার উজলপুর, কুলবাড়িয়া, হরিরামপুর, বামুনপাড়া, শোলমারি, গাংনী সহ বিভিন্ন এলাকায় এভাবেই ফুলকপি নষ্ট করে ফেলছেন কৃষকরা। নিজের কষ্টার্জিত ফসল বিক্রি করতে না পারার ক্ষোভ জানান তারা। 2 টাকা কেজি দরেও ক্রেতা পাওয়া যাচ্ছে না এসব ফুলকপির। এতে উৎপাদন খরচ দূরের কথা, পুঁজিও উঠছে না তাদের। আমার যে জমিটা 25 কাঠা জমিতে 40,000 টাকা খরচ হয়েছে, আমার 4,000 টাকা আসবে না। মানে আর কিছু করার নাই, মানে এখন ঘরে তো ছাগল বেঁচে পাঠা দেওয়া নাই। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য মতে ফুলকপি উৎপাদনে বিঘা প্রতি খরচ 35 থেকে 40,000 টাকা, অথচ 1 বিঘা ফুলকপি বিক্রি করে 2 থেকে 3,000 টাকাও পাচ্ছেন না কৃষকরা। একদিকে সার, তেল, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি, অন্যদিকে ফসলের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় দিশেহারা কৃষক। এই সারের দোকানে 4 লাখ থেকে 5 লাখ টাকা দিনা, এখন আমি বিপদে পড়ে গেছি। এখন কিভাবে এই দিনা শোধ করব বলেন? ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় বাজারে ফুলকপির সরবরাহ বেশি থাকায় ব্যাপক লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। এই কপি আমরা মুকামে পাঠাছি, গাড়ি ভাড়া আমাদের পকেট থেকে দিতে হবে, গাড়ি ভাড়াও আমাদের লস। কপি টপি আমরা আর এরকম লোড করবো না চিন্তা ভাবনাতে আছি। আমরা ব্যবসায়িক, প্রত্যেকটা ব্যবসায়িক মার খেয়েছে এবছরে। আপাতত ক্ষতি পুষিয়ে নিতে দেশের বিভিন্ন সুপার শপে ফুলকপি বিক্রির চেষ্টা করছে কৃষি বিপণন অধিদপ্তর। তবে ভরা মৌসুমে সবজি রপ্তানি করতে পারলে এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান মিলবে। মেহেরপুরেও আমাদের মাঠকে মাঠ ফুলকপি রয়ে গেছে এবং সেটা অবিক্রিত। এর মাঝে আমরা হলো স্বপ্ন সুপার শপের সাথে যোগাযোগ করে আমরা মেহেরপুর থেকে প্রায় 10,000 পিস ফুলকপি বিক্রির ব্যবস্থা করেছি এবং এই ধারা অব্যাহত থাকবে। চলতি মৌসুমে জেলায় 1,500 হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বেশ কয়েকটি রিসোর্ট। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দ্বীপে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য উন্নত মানের কোনো যন্ত্র বা ফায়ার সার্ভিস না থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে দাবি স্থানীয়দের। গতরাত 2:30টার পরে সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাধারণত দ্বীপের বর্জ্য পোড়ানো হয় বালিয়াড়িতে, যা থেকে এই ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেউ বলে বট, কেউ বলে ভুঁড়ি, আবার হবিগঞ্জের ভাষায় একে বলা হয় ভোরল। সব নামই গবাদি পশুর উচ্ছিষ্ট অর্থে। গরু, ছাগল কিংবা ভেড়ার ভুঁড়ি এখন উৎকৃষ্ট, মুখরোচক ও দামি খাবার হিসেবে দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে আমেরিকা, চীন, উত্তর কোরিয়ায়। আর ভুঁড়ি সংরক্ষণ কাজে অংশ নিয়ে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেকের। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেরিফার। বহির্বিশ্বে বেড়েই চলেছে গবাদি পশুর নারী ভুঁড়ি উচ্ছিষ্টর চাহিদা। আগে ভোরল পরিষ্কার করতে গিয়ে জায়গার অভাবে শ্রমিকরা বিপাকে পড়লেও সেই চিত্র বদলেছে। এগুলোকে শুধু পানিতে পরিষ্কার করে নিয়ে যাওয়া হয় গোডাউনে, লবণ দিয়ে সংরক্ষণ করা হয় হিমাগারে। এক একটা ভোরলের বিক্রয় মূল্য 1500 থেকে 2000 টাকা। অন্যান্য খানো বট বলে, আমরা বলি ভোরল আর কি, গরুর ভুঁড়ি। গাছ টসের উপকার হয় আর কি। ওই বুড়িটা যে পরিষ্কার করিয়া বুড়িটা নিয়ে যায় আর পরিষ্কার করিয়া ওই ময়লাটা ফেলাই যায়। প্রতিদিন 20টা, 30টা, 40টা এইভাবে হয়, সপ্তাহে 250 পিস হয়। বিভিন্ন জায়গা থেকে হবিগঞ্জ, শাস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, এইগুলো ডিস্ট্রিক্টের সবটাই আমি উৎপাদন করি। বুড়ল আগে তো বিকতো এটা ঠিক আছে, এখন তো বিকে এটা 300 টাকা করে কেজি। 5টা দোকানে 15 লাখ টাকা দেওয়া আছে। পশুর পা, খুর ও ষাঁড়ের লিঙ্গ প্রক্রিয়াজাত করে মাসে 10 থেকে 12 লাখ টাকার কাঁচামাল পাইকারি বাজারে বিক্রি করা হয়। প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে ঢাকা ও চট্টগ্রামের পাইকাররা এসে কিনে নেন কাঁচামাল। বাংলাদেশ থেকে শত শত মেট্রিক টন ভুঁড়ির কাঁচামাল সংগ্রহ করে চীন, আমেরিকা, কানাডা। আমরা বলছি চীন যাতে, তারা বলছিলাম যেটা না কি করেন, তারা বলছে এটা খাওয়ার জন্য, বিভিন্ন উপাদানের জন্য, মানে বিভিন্ন কাজে লাগায় তারা। খাবার হিসেবে ভুঁড়ি যেমন বাঙালির কাছে দারুণ মুখরোচক ও শখের, তেমনি বহির্বিশ্বে এর স্যুপ, সালাদের রয়েছে ব্যাপক চাহিদা। তখন দেখা যাবে যে হিউজ একটা অ্যামাউন্ট বিদেশে চলে যাচ্ছে। যখন আর্নিং সোর্সটা বেশি হবে, তখন সরকার এখানে একটা ভ্যাটাইটি এবং এখানে তার রাজস্ব আয়ের একটা খাত সৃষ্টি করবে। বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাময় এই ব্যবসা এগিয়ে নিতে ব্যাংক ঋণ ও প্রশিক্ষণ সহায়তা চান উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় সকাল 10:30টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাজধানী সিওলের মধ্যাঞ্চলে মঙ্গলবার সন্ধ্যায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা মই বেয়ে ইয়নের বাড়ির প্রাঙ্গণে ঢুকে পড়েন। তবে ইয়নকে গ্রেপ্তারে পুলিশের প্রচেষ্টা প্রাথমিকভাবে রুখে দেন প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গাড়ি দিয়ে বাড়ির প্রবেশ পথে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এ সময় সেখানে ক্ষমতাসীন রক্ষণশীল পিপল পাওয়ার পার্টির এমপি এবং ইয়নের আইনজীবীরা ছিলেন। ইয়নকে গ্রেপ্তারের প্রচেষ্টা রুখে দিতে তীব্র শীতের মধ্যে তার বাড়ির সামনে জড়ো হন হাজারো সমর্থক। -6°C তাপমাত্রা উপেক্ষা করে বিক্ষোভ করেন তারা। একই সঙ্গে সরকার বিরোধীরাও সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তবে সব প্রতিহত করে পুলিশ কর্মকর্তারা ইয়োলকে সকালে গ্রেফতার করেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামি খালাস, হাইকোর্ট ও বিচারিক আদালতে রায় বাতিল। আলোচিত ছাগল কাণ্ডে জড়িত সাবেক এনবিআর সদস্য মতিউর ও তার স্ত্রী লায়লা কানিজ রাজধানীর ভাটারা থেকে গ্রেপ্তার। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অবশেষে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে কাল সর্বদলীয় বৈঠক, অংশ নিতে পারবে না ফ্যাসিবাদী দল। এবং অবৈধ মোবাইল ফোন সেটের দাপটে ঝুঁকিতে দেশীয় প্রতিষ্ঠানগুলো, রাজস্ব হারাচ্ছে সরকার, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।